আমি শেখ নওয়াজ হোসেন, বর্তমানে এমবিবিএস পাঠরত ফাইনাল ইয়ার স্টুডেন্ট। আজকে আমি তোমাদের পড়াবো কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। আজকে সম্পূর্ণভাবে নিটের ক্লাস। আমরা চেষ্টা করবো এনসিইআরটির উপর ফোকাস করা, বা নিটে কোন ধরনের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়ে থাকে সেই জিনিসগুলো ধীরে ধীরে ক্লাসে যখন এগিয়ে যাব তখন আমরা দেখতে পাবো। আজকের ক্লাসটা হবে সম্পূর্ণ ইন্ট্রোডাকশন ক্লাসে আমি তোমাদেরকে জাস্ট এটাই বলবো যে কিভাবে নিটের জন্য পড়তে হয় বা কিভাবে আমি তোমাদেরকে নিটের জন্য পড়াবো। তো সেটাই কানেক্ট থাকার জন্য চলো আমরা চ্যাপ্টারটা স্টার্ট করি। দেখতে পাচ্ছ চ্যাপ্টার নাম আছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। প্রথমে চ্যাপ্টার কোনো ঢোকার আগে আমাদেরকে জানতে হবে যে চ্যাপ্টারটার নামের মধ্যে কি আছে, ওর নাম দ্বারা কি বোঝাতে চাইছে। দেখো লেখাই আছে কেমিক্যাল কোঅর্ডিনেশন অ্যান্ড ইন্টিগ্রেশন। আমরা বাঙালি স্টুডেন্ট, আমরা অনেক শব্দই ইংলিশে জানি না, তাহলে সেই কারণে প্রত্যেকটা শব্দ যদি ডিসক্রাইব করে দেওয়া হয় তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, চ্যাপ্টার মধ্যে কী কন্টেন্ট আছে বুঝতে সুবিধা হবে। তো সেই কারণে আমি তোমাদেরকে একটু ভেঙে বলে দিই। কেমিক্যাল বানানো রসায়ন বা রাসায়নিক কোনো একটা জিনিস, কোঅর্ডিনেশন এন্ড ইন্টিগ্রেশন মানে হলো সমন্বয় সাধন। এখন তোমরা সমন্বয় সাধন কি জিনিস বুঝতে পারছো না। ধরো আমি তোমাদেরকে এখন ক্যামেরার এপার থেকে ওপারে পড়াচ্ছি, আমি বলছি যে এখানে ইন্টিগ্রেশন লেখো বা এখানে বি লেখো। আমার ব্রেন হয়তো ওটা ডাইরেক্ট করছে এবং কথার জন্য বলছি, আমি ধরো এখানে লিখলাম বি। এই যে আমার ব্রেন ডাইরেক্ট করলো এবং আমি এটাকে এক্সিকিউট করলাম বা আমি লিখলাম বোর্ডে, এটাই হচ্ছে কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশন। কার কার মধ্যে? আমার ব্রেনের ভাবনা এবং আমার হাতের এই শৈলী বা লেখার মধ্যে। তাহলে কি বুঝতে পারছি, কেউ একজন ভাবছে আর একজন কাজ করছে, এটাকে বলছি কোঅর্ডিনেশন এবং ইন্টিগ্রেশন। এটাই আমাদের বডির মধ্যে যদি কোনোভাবে কেমিক্যালি হয়ে থাকে বা কোনো একটা কেমিক্যাল ধরো খরিত হলো এবং সে কোনো একটা বার্তা নিয়ে যাচ্ছে যে এই কাজটা তুমি করো, বডি যদি সেই কাজটা করে নেয় তখন সেটা হয়ে গেল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশন। ধরো তোমরা ক্লাস 10-এতে পড়েছো বা যারা ড্রপার স্টুডেন্ট তারা অলরেডি 11-এ পড়েছো। কথার জন্য বলছি, ধরো পিটুইটারি গ্রন্থি থেকে আমার কোনো একটা হরমোন খরিত হচ্ছে। সাপোজ আমি ধরে নিলাম আমাদের পিটুইটারি থেকে এডিএইচ বা ভেসোপ্রেসিন খরিত হচ্ছে কোথা থেকে? পিটুইটারি অর্থাৎ ব্রেন থেকে। খরিত হবার পর ও গিয়ে কাজ করে কোথায় আমরা জানি? কিডনিতে। ধীরে ধীরে এগুলো সব বুঝতে পারবে, জাস্ট উদাহরণস্বরূপ বলছি। ধরো ও কাজ করে গিয়ে কিডনিতে। এখন কিডনিতে যেহেতু ও কাজ করে, ও কিডনিতে গিয়ে ওর নিজের ফাংশন দেখাবে। কি কাজ? ও জলে পুনঃশোষণ করে কিডনির মধ্যে। তাহলে দেখো কোথায় খরিত হচ্ছে? ব্রেন। ও ব্রেন থেকে একটা মেসেজ নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে কোথায় কাজ করছে? কিডনিতে। সুতরাং ব্রেন থেকে যাওয়া জিনিসটা কিডনিতে গিয়ে কাজের কন্ট্রোল করলো বা কাজের মধ্যে একটা সমন্বয় সাধন করলো, এটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশন। এটাই যদি কেমিক্যালি হয়, কেমিক্যালি মানে কি? কথার জন্য বললাম এইমাত্র এডিএইচ হরমোন। এই যে হরমোন, এটা হচ্ছে একটা কেমিক্যাল জিনিস। এটা নিয়ে একটু পরে ডিসকাস করছি। কিন্তু এই যে কেমিক্যাল বা রাসায়নিক জিনিস ব্রেন থেকে খরিত হয়ে গিয়ে কিডনিতে কাজ করলো এবং সেখানে গিয়ে একটা সমন্বয় সাধন করলো বা একটা কাজকে রেগুলেট করলো, এটাই এই চ্যাপ্টার নামের মানে কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশন। অর্থাৎ কোনো একটা কেমিক্যাল, আমরা এই চ্যাপ্টারে পড়বো কেমিক্যাল মানে কি? হরমোন। এই হরমোন যদি কোনো জায়গা থেকে খরিত হয় এবং শরীরের কোনো জায়গাতে গিয়ে কাজ করে, কোঅর্ডিনেট করে, তখন তাকে বলবো কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশন। স্যার চ্যাপ্টার মানে বুঝতে পারিনি, কিছু বুঝতে পারছি না, আপনি আমাদেরকে ভালো করে ডিসকাস করুন। ভালো করে ডিসকাস করার আগে আমাদের বাঙালি ছেলেদের বা আমাদের বাঙালি স্টুডেন্টদের যেটা কমতি, সেটা হচ্ছে আমরা প্রথমে বেসিক থেকে জানার চেষ্টা করি না। আজকে চেষ্টা করবো একদম বেসিক থেকে জানার, যে শব্দগুলো অলরেডি আমরা জানি, জাস্ট সেগুলোর কী কী কনসেপ্ট আমাদের মধ্যে মিসকনসেপশন হয়ে রয়েছে সেগুলোকে আমরা ক্লিয়ার করবো। দেখো কেমিক্যাল কোঅর্ডিনেশন ইন্টিগ্রেশন চ্যাপ্টার নাম আপাতত ভুলে যাও, জাস্ট 2-4টে জিনিস নিয়ে আমরা চলবো। এই যে কেমিক্যাল কোঅর্ডিনেশন বা ইন্টিগ্রেশন বললাম, এই কেমিক্যালটা এখানে কি হিসেবে কাজ করে? হরমোন। অনেকে হরমোনের নাম শুনেছো, বিভিন্ন ধরনের হরমোনের উদাহরণ জানো, বিভিন্ন ধরনের হরমোন কোথায় খরিত হয় তাও জানো। তাও যেহেতু বেসিক ক্লাস, ইন্ট্রোডাকশন থেকে আমি স্টার্ট করি। এই হরমোন যে ধরনের গ্রন্থি থেকে খরিত হয় তাদেরকে আমরা বলে থাকি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। কি বলে থাকি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে আলোচনা করার আগে আমি আর একটা জায়গায় যাই, সেটা তোমাদের ক্লাস 11-এর চ্যাপ্টার কোঅর্ডিনেশন এবং ইন্টিগ্রেশন রিলেটেডই, সমন্বয় সাধন রিলেটেডই। এটা হচ্ছে কেমিক্যালি যদি কোঅর্ডিনেশন বা ইন্টিগ্রেশনটা স্যার ফিজিক্যালি হয় বা ফিজিক্যাল কোনো জিনিস দ্বারা হয়, তখন তার নাম কি হবে? অলরেডি তোমরা পড়েছো, এটা 22 নাম্বার চ্যাপ্টার, তার জাস্ট আগের চ্যাপ্টার 21 নাম্বার চ্যাপ্টার। সেখানে তোমরা পড়েছো নিউরাল কন্ট্রোল। এই নিউরাল কন্ট্রোল যে চ্যাপ্টারটা, ওটা সম্পূর্ণভাবে এই কেমিক্যালটা কেটে দিলে, ফিজিক্যাল বসিয়ে দিলে জাস্ট সেম চ্যাপ্টার নাম হয়ে যাবে। জাস্ট ওখানে চ্যাপ্টার নাম আলাদা আছে, এখানে চ্যাপ্টার নাম কিন্তু ওটা হয়ে যাবে। তাহলে ফিজিক্যালি কে কাজ করছে? ফিজিক্যালি কাজ করছে নিউরাল সিস্টেম। কে কাজ করছে? নিউরাল সিস্টেম। স্যার নিউরাল সিস্টেমের কোন জিনিসটা এমন দেখলাম যে এটাকে ফিজিক্যালি বলছি আর হরমোনটাকে কেমিক্যাল বলছি? দেখো হরমোন হচ্ছে একটা কেমিক্যাল জিনিস, একটা লিকুইড জিনিস, আর নিউরাল সিস্টেমের মধ্যে আছে নিউরন, যেটা একটা ফিজিক্যাল বা ভৌত জিনিস, যাকে আমরা হাতে করে টাচ করতে পারবো, তার একটা শেপ থাকবে নির্দিষ্ট, তাকে আমরা বলি ফিজিক্যাল জিনিস। এর কিন্তু নির্দিষ্ট কোনো শেপ সাইজ কিছু নেই, সেই জন্য এটা হচ্ছে কেমিক্যাল বা লিকুইড একটা জিনিস বা রাসায়নিক একটা জিনিস। এই নিউরাল সিস্টেমের মধ্যে তাহলে আমরা কি পাবো? নিউরন।
এখন প্রশ্ন হবে যে স্যার অলরেডি যদি ফিজিক্যাল সিস্টেম আমাদের বডির মধ্যে প্রেজেন্ট থাকতো বা কেমিক্যাল সিস্টেম যদি অলরেডি প্রেজেন্ট থাকে কী দরকার আছে আবার একটা এক্সট্রা আমাদের বডির মধ্যে সিস্টেম করার? বডি এমনি এত জটিল, তার মধ্যে আবার একটা সিস্টেম বাড়ালে তো জটিলতা বাড়বে। দেখো জটিলতা বাড়বে, সব কিছুই ঠিক আছে, কিন্তু বডিকে একদম পয়েন্ট টু পয়েন্ট রেগুলেট করতে হবে। আমাদের বডি যেমন জটিল, এর কাজও তেমনই জটিল। একে বাঁচিয়ে রাখার জন্য প্রত্যেকটা জিনিসের খুব ইম্পর্টেন্স আছে। সেই কারণে আমাদের বডিটা এইভাবে কমপ্লেক্সিটি দিয়ে তৈরি হয়েছে। আমরা যদি দেখি যে বডির ডেভেলপমেন্ট কী করে হয়েছে, তো আমরা দেখতে পাই এই ফিজিক্যাল বা নিউরাল সিস্টেমটা আমাদের বডির মধ্যে প্রথম কিন্তু ডেভেলপড হয়। প্রথম ডেভেলপ হওয়ার পরে এর কিছু কিছু জায়গায় কাজ করার ক্ষমতা নেই, সেই কাজ করার ক্ষমতাগুলো যাতে পূরণ হয় সেই কারণে এই সিস্টেমটাকে পরবর্তীতে নিয়ে আসা হয়েছে। সুতরাং এই সিস্টেমটার কোনো কিছু ল্যাক ছিল যে কারণে এটা নিয়ে আসছে। স্যার তাহলে কি ল্যাক ছিল সেটা বলুন। দেখো আমি কথার জন্য বলছি, তোমরা নিউরনের ছবি দেখেছো, নিউরন ধরো এটা অ্যাক্সন, এখানে ডেনড্রন আছে, এই দিক থেকে এইদিকে কি হয়, নার্ভ ট্রান্সমিশন যায়। যদি কেউ পড়ে থাকো জানতে পারবে, যদি কেউ না পড়ো কোনো টেনশনের বিষয় নেই, জাস্ট ধরে রাখো এটা নিউরনের ছবি। এখানে কি হয়, নার্ভ ট্রান্সমিশন হয়, অর্থাৎ কোনো একটা জিনিস ট্রান্সমিটেড হয়, এখান থেকে এখানে যায়। এখন এটা যেহেতু একটা ফিজিক্যাল জিনিস, এটা একটা ভৌত জিনিস, এর একটা নির্দিষ্ট শেপ সাইজ আছে, এ কিন্তু সব জায়গায় প্রেজেন্ট থাকতে পারবে না আমাদের বডির মধ্যে। আমাদের বডি কী দ্বারা তৈরি? সেল দ্বারা তৈরি বা কোষ দ্বারা তৈরি, প্রচুর কোষ দিয়ে আমাদের বডি তৈরি। আমি কথার জন্য বলছি, কোনো একটা জায়গায় ধরো আমার হাতের এই আঙুলের কোনায় খুব ছোট 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 কোষ দ্বারা তৈরি, খুব ছোট 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 কোষ আছে। এবার আমাদের বডির মধ্যে কোষকে কি করতে হয়, ফাংশন করতে হয়, তবেই আমার আঙুল বা আমার যা কিছু বডির অঙ্গ আছে না কেন সে সঠিকভাবে কাজ করবে এবং সে বেঁচে থাকবে। সুতরাং এই জায়গায় যদি কোনো রকম কোনো মেসেজ না যায় তাহলে কিন্তু কোনো রকম কোনো ফাংশন করতে পারবে না। এবার এই ছোটো ছোটো জায়গাগুলোই এই নিউরন অনেক ছোট হলেও প্রবেশ করতে কিছু কিছু জায়গায় পারে না। সুতরাং এই প্রত্যেকটা সেলের মধ্যে যদি নিউরন প্রবেশ করতে না পারে তাহলে কি এখানকার সেলগুলোর কি কাজগুলো রেগুলেটেড হবে? হবে না, অফকোর্স হবে না। তাহলে যেহেতু এই কাজগুলো নিউরন দ্বারা বা নিউরাল সিস্টেম দ্বারা হচ্ছে না, কিন্তু একে তো কাজ করতেই হবে বডির মধ্যে, সেই কারণে কি হয় না, এ এমন কিছু জিনিস চাই যেটা এর মধ্যে প্রবেশ করবে এবং একে ফাংশন বা রেগুলেট করার জন্য হেল্প করবে। তো সেই কারণেই দেখো এটা ফিজিক্যাল জিনিস, এ না হয় ঢুকতে পারবে না, কিন্তু কথার জন্য বলছি, ধরো আমি এখানে একটা পাইপে করে জল ঢেলে দিলাম, তো জল ঢেলে দিলে জল কি প্রত্যেকটা জায়গায় পৌঁছাতে পারবে কি পারবে না, বা লিকুইড পৌঁছাতে পারবে কি পারবে না? পারবে। এবার আমরা কিছুক্ষণ আগে বললাম যে হরমোন বা কেমিক্যাল হচ্ছে লিকুইড টাইপ জিনিস, যে কিন্তু প্রত্যেকটা জায়গায় ঢুকে যেতে পারে। যেই জায়গাগুলো নিউরাল সিস্টেম বা ফিজিক্যাল সিস্টেম পৌঁছাতে পারবে না, সেই জায়গাগুলোই যাতে অন্য কেউ একজন পৌঁছাতে পারে, যেটা পরবর্তীতে হরমোন দ্বারা আবিষ্কৃত হয়েছে, এটা যখন পাওয়া গেল তখন আমরা কি বুঝতে পারলাম না, প্রত্যেকটা সেলেতের পয়েন্ট টু পয়েন্ট কোঅর্ডিনেশনের জন্য কি দরকার না, নিউরাল সিস্টেম বা হরমোনাল সিস্টেম। তাহলে এটা হচ্ছে এদের মেন পার্থক্য, যে নিউরাল সিস্টেম থাকার পরেও কেন কেমিক্যাল সিস্টেম আসলো, কারণ প্রত্যেকটা জায়গায় গিয়ে নিউরন কাজ করতে পারছে না। সেই কারণে যাতে আমাদের বডির মধ্যে কাজ ফাংশন যাতে রেগুলেট করতে হয়, প্রত্যেকটা যেন ঠিকঠাকভাবে হয়, সেই কারণে একটা আলাদা সিস্টেম নিয়ে আসা হলো, যার নাম হলো হরমোনাল সিস্টেম বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন সিস্টেম, যেটা কি করবে, যে জায়গাগুলো এরা কাজ করতে পারবে না সেখানে এরা করবে। এটা হচ্ছে একটা বেসিক জিনিস। এরপরেও কিছু আরও পার্থক্য আছে যেগুলো নিয়ে আমি বলছি। দেখো এই নিউরাল সিস্টেম এমন একটা সিস্টেম, কথার জন্য বলছি, ধরো আমি এখানে চিমটি কাটলাম, এটা আমি কেটেছি, আমি বুঝতে পারলাম, আমি দাঁড়িয়ে আছি এরকম চুপচাপ, পিছন থেকে কেউ একসঙ্গে চিমটি কাটলো, আমি সঙ্গে সঙ্গে হাতটা নিয়ে যাবো কি নিয়ে যাবো না, নিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে চিমটি কাটার পরেই আমি যে নিয়ে চলে গেলাম হাতটা, এটা কত কুইক যায় বলো তো, প্রচুর কুইক যায়, দেখতে পাবে পায়ে কাটা ফুকেছে সঙ্গে সঙ্গে কিন্তু পায়ের কাছে চলে গেলে, এই যে সঙ্গে সঙ্গে রেসপন্ড করছো, কুইক রেসপন্স, এটা কার জন্য হয়ে থাকে, এটা হয়ে থাকে নিউরনের কারণে। তাহলে আমরা এখানে কি দেখতে পাই, কুইক রেসপন্স। তাহলে স্যার এই সিস্টেমটা কি কুইক রেসপন্স করে না? না, এর তুলনামূলক কি করে থাকে, লেট রেসপন্স। এর মধ্যে বেশ কিছু এক্সেপশন আছে, যে এক্সেপশনটার কথা হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের হরমোন। অ্যাড্রেনাল গ্ল্যান্ডের অ্যাড্রেনালিন, নন অ্যাড্রেনালিন খুব এমার্জেন্সি কন্ডিশনে কাজ করে থাকে, যেটা আমরা অ্যাড্রেনালিন নন অ্যাড্রেনালিন যখন ডিসকাস করবো তখন ওটা নিয়ে বলবো। তো লেট রেসপন্স করে এরা, কিন্তু খুব তাড়াতাড়ি রেসপন্স জেনারেলি করে না হরমোন। এবার স্যার এরা কুইক রেসপন্স করে, কতক্ষণ ধরে লাস্টিং করে? স্যার আমার পায়ে কাটা ফুকলো, এই কাটা ভোগার পর আমি সঙ্গে সঙ্গে হাতটা নিয়ে গেলাম, ঠিক আছে, ওটা কি সবসময় আমি হাত নিয়ে যাবো যতক্ষণ না কাটা বেরোচ্ছে বা যতক্ষণ না যাচ্ছে না? না, ও তোমাকে কুইক রেসপন্স দেবে এবং খুব শর্টলি চলে যাবে। সেটা হলো এটা খুব কুইক রেসপন্স করে এবং এর কুইক রেসপন্সটা খুব স্বল্পক্ষণে জানে, স্বল্পক্ষণের জন্য থাকে বলে একে আমরা বলতে থাকছি শর্ট টাইম রেসপন্স। তাহলে কি স্যার এটা তার উল্টো হবে? একদম, এটা হবে লং টাইম ধরে থাকে, খুব লেটে আসে কিন্তু অনেকক্ষণ ধরে থাকে, এ খুব তাড়াতাড়ি আসে কিন্তু খুব স্বল্পক্ষণ ধরে থাকে। যেমন আমরা সাফল্যের কথা বলে থাকি, যে কিছু কিছু সময় সাফল্য কম পরিশ্রমেও কারো কারো চলে আসে, কারো কারো অনেক পরিশ্রম নেয় তারপর সাফল্য আসে। আমি নিজের লাইফেও দেখেছি
যে যারা খুব কঠোর পরিশ্রম করে সাফল্য এসেছে তাদের সাফল্যটা অনেক দিন দীর্ঘায়িত থাকে। যারা হঠাৎ করে সাফল্য পেয়ে গেছে কিছুর জন্য তাদের কিন্তু সাফল্যটা খুব কম দিন। কথার জন্য বলছি, ধরো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে তোমরা অনেক দিন ধরে পড়াশোনা করছো, পড়াশোনা করার পর দেখলে একজন গোটা বছর পড়ার পর সে 90% পেয়েছে, আর একজন কিছুদিন পড়ার পরই সে 85% পেয়ে গেছে। 85% 90%কে টোন্ট করছে যে তুই গোটা বছর পড়লি কীভাবে পেলি। এটাই যখন 12 সে পাস করলো, দেখা গেছে যে 90% মাধ্যমিকে পেয়েছিল, সে আবার গোটা বছর পরেই উচ্চ মাধ্যমিকে 90% অ্যাবভ পেলো। এবং যে ছেলেটা মাধ্যমিকে 2-3 মাস পরে পেয়েছিল, সে 11-12-এ 75%ও পায়নি। তাহলে ওই যে শর্ট টার্মে একজন সাকসেস পেয়েছিল সেটা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায়। আর যে লং টার্ম অনেক দিন ধরে পড়াশোনা করেছে তার কিন্তু রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা লং টার্ম কাজ করে। এটাই হচ্ছে নার্ভাস সিস্টেম এবং কেমিক্যাল যে সিস্টেম আছে আমাদের হরমোন বা এন্ডোক্রাইন সিস্টেম, এর মধ্যে মেজর পার্থক্য বা মেন পার্থক্য বলা যেতে পারে। এই বেসিক জিনিসটা কিন্তু আমাদেরকে সব থেকে প্রথমে জানতে হবে। এবার প্রশ্ন যে স্যার এখানকার সঙ্গে এখানকার কিছু পার্থক্য আছে। পার্থক্য মেনলি যেগুলো সেগুলো বললাম, বাকি যদি কিছু এক্সট্রা জিনিস থাকে সেটা যখন এই চ্যাপ্টার পড়া হবে তখন সেখানে কিন্তু ফুললি ডিসকাস করা হবে। এরপর আমি কি বললাম যে এই যে জিনিসটা, এটা নিয়ে যে সিস্টেম তৈরি হচ্ছে তার নাম হলো এন্ডোক্রাইন সিস্টেম। সেটা নিয়ে এখন আমরা ডিসকাস করব। যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড নিয়ে আমরা যে সিস্টেম পড়ব তার নাম হলো এন্ডোক্রাইন সিস্টেম। তোমাদের হিউম্যান ফিজিওলজির ক্লাস চ্যাপ্টার, আশা করি তোমরা সিস্টেম মানে কম বেশি জানো। যে সিস্টেম মানে কি, যখন অনেকগুলো অর্গান একসঙ্গে সম্মিলিত হয়ে একই রকম কাজ করবে তখন তাকে আমরা বলে থাকি এন্ডোক্রাইন সিস্টেম। অর্থাৎ এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড যখন অনেকগুলো একসঙ্গে মিলে কাজ করবে তখন তাকে আমরা বলি এন্ডোক্রাইন সিস্টেম। স্যার এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি অনেক হয়? হ্যাঁ, অনেক হয়। যেমন হাইপোথ্যালামাস, পিটুইটারি, থাইমাস, থাইরয়েড, প্রচুর গ্ল্যান্ড আছে। যখন আমরা নেক্সট ক্লাসে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের এক্সাম্পল পড়বো তখন আমরা দেখতে পাবো। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড যখন অনেকগুলো কাজ করে তখন তাকে বলা হয় এন্ডোক্রাইন সিস্টেম। স্যার এন্ডোক্রাইন সিস্টেম সবকিছু বুঝতে পারছি কিন্তু নামের মানেটা বুঝতে পারছি না, নামের মানেটা বুঝিয়ে বলুন। দেখো, দুটো শব্দ আছে, একটা হলো এন্ডো আর একটা হলো ক্রাইন। এন্ডো মানে কি? এন্ডো মানে হলো ভিতর, আর ক্রাইন মানে কি? ক্ষরণ বা ক্ষরণকারী। আর গ্ল্যান্ড মানে কি? গ্রন্থি। এটা তোমরা নিজেরাই কিন্তু বলতে পারবে। দেহের ভিতর ক্ষরণকারী কিছু গ্রন্থি হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মানে কি? দেহের ভিতর ক্ষরণকারী কিছু গ্রন্থি হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমি ধরো বডি আঁকছি, এটা ধরো হিউম্যান একটা বডি আঁকছি। ধরো এটা আমার দেহ, এটা ধরো মাথা, জাস্ট একটা বেসিক ছবি। এই দেহের ভিতরে, অর্থাৎ আমি যে বাইরে থেকে দেখতে পাচ্ছি, বাইরে নয়, দেহের ভিতরে অবস্থান করবে এমন কিছু গ্রন্থি। কথার জন্য বলছি, ধরো এখানে একটা গ্রন্থি অবস্থান করছে, এখানে একটা গ্রন্থি অবস্থান করছে, ধরো এখানে একটা গ্রন্থি অবস্থান করছে, ধরো এখানে একটা এরকম ভাবে গ্রন্থি অবস্থান করছে। তো এই যে গ্রন্থিগুলো, এগুলো দেহের ভিতরে গ্রন্থি এবং দেহের ভিতরেই কি করবে? ক্ষরণ করবে। তখন তাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে স্যার এই দেহের ভিতরে ক্ষরণকারী গ্রন্থি মানে কি আপনি বলতে চাইছেন যে এন্ডোক্রাইন মানে ভিতর, আর তার মানে বাইরেও কোনো গ্রন্থি আছে যাকে আমরা কি বলবো? বাইরে যে সমস্ত গ্রন্থি থাকে তাদেরকে আমরা বলে থাকি এক্সোক্রাইন গ্ল্যান্ড। কি বলে থাকি? এক্সোক্রাইন গ্ল্যান্ড। এর বেসিক পার্থক্যটা আমরা কম বেশি সবাই জানি, যারা জানো না তাদের জন্য। এন্ডো মানে যেমন ভিতর, এক্সো মানে হলো বাইরে। তাহলে স্যার এর মানে কি বাইরে ক্ষরণকারী গ্রন্থি বা বাইরে অবস্থান করবে এমন কিছু গ্রন্থি? দেখো, যাই হোক না কেন, মোটামুটি আমরা বুঝবো যে দেহের বাইরে এরা অবস্থান করে, দেহের বাইরে ক্ষরণ করে। কিছু কিছু গ্রন্থি আছে এক্সোক্রাইন যারা দেহের ভিতরেও অবস্থান করে, দেহের মধ্যেও ক্ষরণ করে। তাহলে স্যার এর তো এর সঙ্গে মিলে গেল। তাহলে মেন পার্থক্য কি? মেন পার্থক্য দেখো, এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড কথার জন্য বলছি, ধরো এটা একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড আমি অঙ্কন করেছি, এটা অনেকেই জানো, থাইরয়েড গ্রন্থি। ধরো এর মধ্যে থেকে কোনো একটা হরমোন খরিতে হবে এবং এটা ধরো ব্লাড ভেসেল আছে যার মধ্যে দিয়ে রক্ত যায়, এবং এই যে গ্রন্থিটা থেকে হরমোনটা তৈরি হলো, এ কি হবে? ডাইরেক্টলি ব্লাডে পড়বে। স্যার ডাইরেক্টলি ব্লাডে পড়বে মানে কি কাছাকাছি আছে সেই জন্য পড়ছে? না, এর মধ্যে থেকে এমন কোনো আর এক্সট্রা চ্যানেল থাকবে না যে কি করবে যে এখান থেকে নিয়ে এসে এখানে ঢালবে, এই ধরনের কোনো এক্সট্রা চ্যানেল থাকবে না। স্যার এক্সট্রা চ্যানেল মানে কি বলতে চাইছেন? কোনো পাইপ টাইপ কিছু থাকবে? একদম পাইপ, বা যাকে আমরা সায়েন্সের ভাষায় বলে থাকি ডাক্ট। এই ডাক্ট বা পাইপ এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে কিন্তু থাকবে না। ডাইরেক্টলি এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে তৈরি হবে এবং ডাইরেক্টলি কোথায় আসবে? এসে ব্লাড। কোথায় আসবে? ডাইরেক্টলি ব্লাড। এবার ঠিক তার বিপরীত কি স্যার এক্সোক্রাইন গ্ল্যান্ডে হয়? একদম ঠিক। তোরা কথার জন্য বলছি এটা একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড যার মধ্যে বেশ কিছু জিনিসপত্র তৈরি হয়েছে। ও হয়তো দেহের বাইরে আসবে অথবা ব্লাডের মধ্যেই যাবে, সে কিন্তু একটা পাইপকে অবলম্বন করে যাবে। ধরো এই গ্রন্থিটা থেকে, এটা ধরো আমার ব্লাড ভেসেল, এখানে কিন্তু এই পাইপের মাধ্যমে কিন্তু এসে কোথায় মিশবে? ব্লাডে। অথবা কথার জন্য বলছি, আমাদের দেহের যে উপরে এখানে দেখতে পাচ্ছ আমরা গরম এখন খুব ঘেমে যাচ্ছি, এই যে ঘেমে যাচ্ছি, একটা ঘাম যে আসছে, এটা কোথা থেকে আসছে? একটা গ্রন্থি থেকে। ওই গ্রন্থিটা কি নাম? সোয়েট গ্ল্যান্ড বা গর্ম গ্রন্থি। ওই গ্রন্থির ক্ষরণটা কিন্তু আমাদের দেহের বাইরে চলে আসছে ডাইরেক্টলি।
দেহের বাইরে কিসের মাধ্যমে আসছে? ওই গর্ভগ্রন্থি থেকে একটা ডাক্ট আছে যেটা আমাদের স্কিনের উপর পর্যন্ত থাকে, সেখানে নিয়ে এসে কি করে দেয়? ঘামটাকে বা গর্ভটাকে পৌঁছে দেয়। সুতরাং সোয়েট গ্ল্যান্ড বা গর্ভগ্রন্থি এক্সোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ। আর এন্ডোক্রাইনের উদাহরণ কি? যেগুলো এই চ্যাপ্টারটা পুরো কনসিস্ট করে আছে, সেটা নিয়ে আমরা যখন একটু পরে পড়বো তখন আমরা জানতে পারবো। তো এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইনের মধ্যে মেন পার্থক্য কি? এ হচ্ছে একটা ডাক্টের মাধ্যমে যায়, এই ডাক্টের মাধ্যমে যায় না। এবার যেহেতু এই ডাক্টের মাধ্যমে যায়, সেই জন্য এটা ডাক্ট যুক্ত অর্থাৎ নালী যুক্ত গ্রন্থি। আর যেহেতু এন্ডোক্রাইনের মধ্যে কোনো ডাক্ট নেই, সেই জন্য আমরা এন্ডোক্রাইনকে গ্ল্যান্ডকে বলে থাকি ডাক্টলেস গ্ল্যান্ড। কি বলে থাকি? ডাক্টলেস গ্ল্যান্ড। এনসিইআরটি যখন শুরু করেছে হরমোনের ডেসক্রিপশন, তখন প্রথমেই বলেছি যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা ডাক্টলেস গ্ল্যান্ড থেকে খরিত হয় হরমোন। এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা ডাক্টলেস গ্ল্যান্ড থেকে খরিত হয় হরমোন। তাহলে কি স্যার এবার হরমোনে ঢুকবো? একদম। এক্সোক্রাইন আমি মুছে দিলাম, এবার হরমোন নিয়ে পড়বো যে হরমোন জিনিসটা কি বা হরমোন জিনিসটা কিভাবে আমাদের বডির মধ্যে কোথায় কাজ করে। আর আমরা জানবো যে হরমোনের এনসিইআরটি কি সংজ্ঞা দিয়েছে, খুব ভালো করে সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটাই আমরা হরমোনের বুঝবো। দেখো প্রথমেই যে জিনিসটা বলছি হচ্ছে হরমোন খরিত হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে। স্যার এটা তো জানা আছে। হ্যাঁ জানা আছে। এরপর এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে খরিত হয়ে জিনিসটা কোথায় যায়? কিছুক্ষণ আগেই বললাম যে জিনিসটা যায় কোথায়? ব্লাডের মধ্যে। বা ব্লাডের মাধ্যমে ও এক জায়গা থেকে আরেক জায়গায় বাহিত হয়। সে এক জায়গা থেকে আরেক জায়গা মানে কোথায় যায়? আশেপাশের বাড়ি নাকি অনেক দূরে দূরে? এনসিইআরটি বলছে অনেক দূরে যায়। অনেক দূরে মানে কি? আপনি বলতে চাইছেন ডিস্টেন্টলি মানে দূর? হ্যাঁ, ডিস্টেন্টলি মানে হচ্ছে দূরবর্তী, অনেক দূরে। কথার জন্য বলছি, ধরো এটা আমার হিউম্যান বডি, জাস্ট কথার জন্য উদাহরণ দিয়ে বলছি। এটা ধরো আমার মাথা, এখানে ধরো পিটুইটারি গ্ল্যান্ড আছে। এই পিটুইটারি গ্রন্থি থেকে একটা হরমোন খরিত হচ্ছে, ও গিয়ে ধরো কাজ করছে কোথায়? কিডনির মধ্যে। তাহলে দেখো কোথায় মাথা আর কোথায় কিডনি, অনেক দূরে কাজ করছে না গিয়ে কিডনিটা, সেই জন্য এটাকে বলা হচ্ছে ডিস্টেন্টলি লোকেটেড অর্গানে গিয়ে কিডনি কাজ করে থাকে। এরপর এই যে তিনটে, এটা হচ্ছে ওল্ড ভার্সন, মানে আমাদের বাবা দাদাদিকে যদি জিজ্ঞাসা করা হয় যে হরমোন কি, ওনারা কিন্তু এই তিনটে সংজ্ঞা বলবেন। এনসিইআরটি বলছে আমরা নতুন সায়েন্টিফিক সংজ্ঞায় তিনটে ওয়ার্ড আরো যোগ করেছি, যে তিনটে ওয়ার্ড কিন্তু পুরো বিস্তারিত যত হরমোন আছে সবাইকে কভার করে। এই তিনটে যে ওয়ার্ড লেখা আছে, এই তিনটে কিন্তু সবাইকে কমপ্লিট আগে কভার করতো না, সেই কারণে নতুন তিনটে শব্দ কি বলা হচ্ছে? বলছে এটা হচ্ছে একটা নন নিউট্রিয়েন্ট। তারপরে বলছে এটা একটা ইন্টারসেলুলার মেসেঞ্জার। তারপরে বলছে যে এটা ট্রেস অ্যামাউন্টে খরিত হয়। স্যার প্রত্যেকটা মানেই তো বুঝতে পারছি না, মানেগুলো ভুলে বললে ভালো হয়। দেখো নন নিউট্রিয়েন্ট, নিউট্রিয়েন্ট মানে কি বা নিউট্রিশন মানে কি জানলেই হবে। আমাদের বডির মধ্যে আমাদের বডি বেঁচে থাকার জন্য বিভিন্ন ধরনের নিউট্রিশন বা পুষ্টির প্রয়োজন পড়ে, যেটা আমাদের বডিকে কি করে? ডেভেলপমেন্টে বা ফাংশনে হেল্প করে থাকে। ফাংশনে তো কেমিক্যাল অবশ্যই হেল্প, হরমোন অবশ্যই হেল্প করে, কিন্তু নন নিউট্রিয়েন্ট অর্থাৎ কোনো রকম কিন্তু পুষ্টি আমাদের বডির মধ্যে দেবে না। তাহলে 5 কেজি হরমোন খেয়ে নিলাম, আমার বডি কি একদম তাজা কিছু হয়ে যাবে? না, কোনো কিছু কাজ হবে না। অ্যাজ এ নন নিউট্রিয়েন্ট কাজ করে, কোনো রকম কোনো নিউট্রিশন বডির মধ্যে দেবে না। তবে ওর নিজের ফাংশন যেটা, সেটা কিন্তু দেখাবে। নিউট্রিশন দেবে না ঠিক আছে, কিন্তু ওর রেসপেক্টিভ যে ফাংশন আছে সেটা কিন্তু ও দেখাবে। যেমন এডিএইচ, বিক্রেতে গিয়ে পুনঃশোষণ করবেই। সে 5 কেজি খাও, 5 গ্রাম খাও, 5 মিলিগ্রাম খাও, যাই খাও না কেন, কোনোভাবে কিন্তু কাজ করবে না। কিন্তু বডির মধ্যে যখন করিতে হবে, ও কিন্তু ওর কাজটা ভালোভাবে করবে। এটা একটা বেসিক জিনিস, ক্লিয়ার করলাম। তারপর হলো ইন্টারসেলুলার মেসেঞ্জার। স্যার ইন্টারসেলুলার মেসেঞ্জার মানে কি? ইন্টার সেলুলার, ইন্টার মানে হলো মধ্যবর্তী, সেলুলার মানে হচ্ছে সেল। এবার স্যার আমরা তো আরেকটা শব্দ শুনেছি ইন্ট্রাসেলুলার, দুটোর মধ্যে কি পার্থক্য? ধরো এখানে যে গ্রন্থিটা আমি এঁকেছিলাম পিটুইটারি, এই পিটুইটারি একটু বড় করে আঁকলে কি দেখতে পাচ্ছ? পিটুইটারির মধ্যে বিভিন্ন সেল আছে। আমরা জানি প্রত্যেকটা গ্ল্যান্ড বা অর্গানের মধ্যে কি আছে? সেল আছে, এবং প্রত্যেকটা সেল অনেকগুলো থাকতে পারে একই রকম। তাহলে দেখো এর প্রত্যেকটা সেল কিন্তু একই রকম পিটুইটারি, এদের দুজনের মধ্যে যদি কোনো রকম কোনো সম্পর্ক তৈরি হয়, তখন তাকে আমরা বলবো ইন্ট্রা, অর্থাৎ সমপ্রজাতি একই রকমের জিনিসের মধ্যে। এবারে পিটুইটারি কার মধ্যে এসে কাজ করছে? বললাম কিডনি। এই কিডনির মধ্যেও ধরো সেল আছে এরকম ভাবে। এবার এখান থেকে এসে যখন এই কিডনি সেলে কাজ করবে, দুটো তো ডিফারেন্ট টাইপ সেল, এটা পিটুইটারি সেল, এটা কিডনি সেল, তখন এদের মধ্যে সম্পর্কটাকে আমরা বলবো ইন্টারসেলুলার। কি বলবো? ইন্টারসেলুলার। তাহলে হরমোনের কাজ কি? এখান থেকে খরিত হবে আর একটা সেলে গিয়ে লিঙ্ক আপ তৈরি করবে। কেমন লিঙ্ক আপ? মেসেঞ্জার, অর্থাৎ ও কি করে নিয়ে যাবে? বার্তা বহন করে নিয়ে যাবে। এখান থেকে কিছু একটা বার্তা বহন করে নিয়ে যাবে, এখানে গিয়ে সে বার্তাটা পৌঁছে দেবে এবং সেই অনুযায়ী কাজ করবে। সুতরাং এগুলো ইন্টারসেলুলার মেসেঞ্জার। এবং এই মেসেঞ্জারটা কেমন? হরমোনটা কেমন? কেমিক্যাল। সেই জন্য মাঝে মাঝে আমরা বলে থাকি কি কেমিক্যাল মেসেঞ্জার। হরমোনকে কি বলে থাকি? কেমিক্যাল মেসেঞ্জার। একইভাবে যদি কোশ্চেন আসে যে নিউরন কি, তাহলে হতে হবে ফিজিক্যাল মেসেঞ্জার। এরপর লাস্টে যে শব্দ লেখা আছে সেটা হলো ট্রেস অ্যামাউন্ট। ট্রেস মানে খুব অল্প, অ্যামাউন্ট মানে পরিমাণ। এই হরমোন খুব অল্প পরিমাণে বডির মধ্যে খরিত হয়, যাকে বলে মাইনিউট কোয়ান্টিটি। খুব অল্প, খুব অল্প মানে কি? একদম মিলিগ্রাম বা ন্যানোগ্রামে কিন্তু খরিত হয়ে থাকে, যেটা আমাদের বডির মধ্যে
অতটুকুই কাজের জিনিস, অতটুকুই প্রয়োজনীয়। এর থেকে যদি বেশি খরিত হয়ে যায় তখন আমাদের বডির মধ্যে বিভিন্ন ধরনের ডিসফাংশন বা ক্ষতিকারক রোগ দেখা দিতে পারে। এর থেকে যদি কম পরিমাণে খরিত হয় তাহলে কিন্তু রোগ দেখা দিতে পারে। এবার প্রশ্ন যে স্যার কতটা করে খরিত হয়? আমি ধরছি কোনো একটা বি হরমোন আছে, ওর 2 থেকে 5 মিলিগ্রামের মধ্যে যদি খরিত হয় তাহলে বডির মধ্যে ভালো কাজ করে। তার মানে কি স্যার বলতে চাইছেন যে 2 এর থেকে কম হলেও ক্ষতি আর 5 এর থেকে বেশি হলেও ক্ষতি? একদমই। এই 2 এর থেকে কম হলে তখন তাকে আমরা বলে থাকি যে কম সিক্রেশন হচ্ছে, কম ক্ষরণ হচ্ছে, তখন তাকে আমরা বলে থাকি হাইপোসিক্রেশন। কি বলে থাকি? হাইপোসিক্রেশন। আর যদি বেশি হয় তখন তাকে আমরা বলে থাকি হাইপারসিক্রেশন। এই হাইপোসিক্রেশন এবং হাইপারসিক্রেশন দুটো কারণেই কিন্তু বডির মধ্যে ফাংশনে গোলযোগ আসবে। আমরা জানি বডির মধ্যে ফাংশনে গোলযোগ আসা মানে তাকে আমরা কি বলে থাকি? রোগ। সুতরাং হরমোন কিন্তু কম ক্ষরণে বা বেশি ক্ষরণে নর্মাল রেঞ্জের থেকে সেটা কিন্তু আমাদের বডির জন্য ক্ষতিকারক। আজকে এইটুকু আমরা জানলাম। এরপর আমরা জানবো যে হরমোনের নেচার কেমন হয়ে থাকে। এখন পর্যন্ত আমরা 3টে জিনিস ক্লিয়ার করলাম। এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কি পার্থক্য, 2 নাম্বার নার্ভাস সিস্টেম এবং কেমিক্যাল বা কোঅর্ডিনেশন সিস্টেমের মধ্যে কি পার্থক্য, 3 নাম্বার জানলাম হরমোন কি জিনিস। হরমোন কি জিনিস বুঝতে পেরেছি যে কেমিক্যালি একটা জিনিস, কেমিক্যালি কোনো একটা সাবস্টেন্স দ্বারা তৈরি হবে। তো প্রশ্ন যে স্যার কেমিক্যালি কি কি জিনিস দ্বারা জেনারেলি হরমোন তৈরি হয়? একদম বেসিক লেকচার, যেহেতু বেসিক থেকেই বলবো। হরমোন জেনারেলি তৈরি হয় প্রোটিন দ্বারা। কি দ্বারা? প্রোটিন। স্যার প্রোটিন কি দ্বারা তৈরি হয়? প্রোটিন তৈরি হয় অ্যামিনো অ্যাসিড দ্বারা। তাহলে স্যার অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হয়, সেই কি হরমোন তৈরি হয়? একদমই তাই। তবে স্যার অ্যামিনো অ্যাসিড দ্বারা শুধুমাত্র কি হরমোন তৈরি হতে পারে না? না, তাও হতে পারে। শুধুমাত্র অ্যামিনো অ্যাসিড দ্বারাও কিন্তু হরমোন তৈরি হতে পারে। এই অ্যামিনো অ্যাসিড পরপর চেনের মধ্যে যুক্ত হয়ে গেলে তখন তাকে আমরা বলি প্রোটিন। অর্থাৎ প্রোটিন ভাঙলে কিন্তু অ্যামিনো অ্যাসিডই পাবো। আর শুধু অ্যামিনো অ্যাসিড হলে কিন্তু প্রোটিন গঠিত হচ্ছে না, শুধু সিঙ্গেল অ্যামিনো অ্যাসিড থাকছে। আর অ্যামিনো অ্যাসিড পরপর যুক্ত হলে তখন তাকে আমরা প্রোটিন বলি। তাহলে কি অ্যামিনো অ্যাসিড এবং প্রোটিন দুটো একই রকমের জিনিস? একই রকমই জিনিস কম বেশি, কিন্তু জাস্ট দুটো যদি আমরা ভিতরে একদম ঢুকে যায় তখন দেখতে পাবো জাস্ট এটা একটা জিনিস নিয়ে গঠিত, এটা মাল্টিপল অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। এটা এক ধরনের অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত, এর মধ্যে অনেক ধরনের অ্যামিনো অ্যাসিড থাকতে পারে। স্যার এই প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি বাকি আর কিছু জিনিস কি এর মধ্যে কোনো কাজের না, বা অন্য কিছু আর নেই? হ্যাঁ আছে, লিপিড আছে। তাহলে স্যার কার্বোহাইড্রেট কি বাদ? না, কার্বোহাইড্রেট বাদ নয়, সম্পূর্ণ কার্বোহাইড্রেটের জিনিস তৈরি হয় না, ও প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু বেশ কিছু হরমোন তৈরি করে। তবে আমাদের এনসিইআরটি যতটুকুতে আমাদের ফোকাস করতে হবে, সেই কারণে আমার যতটুকু প্রয়োজন আমি সেটাই একটা ট্রিক্স দিয়ে তোমাদেরকে বলে দেবো। স্যার প্রশ্ন যে এর থেকে বাইরেও তো স্যার প্রচুর স্পেসিফিক কিছু হরমোন আছে, কি দ্বারা তৈরি, প্রয়োজন আছে? এর নিটের জন্য প্রয়োজন নেই, নিটে খুব লিমিটেড পড়তে হয়, যতটুকু প্রয়োজন হয় ততটুকুই পড়তে হয়। সুতরাং দেখো, এই অ্যামিনো অ্যাসিড পড়ার জন্য আমি ট্রিক্স একটা বানিয়েছি, তার নাম হলো 10। স্যার 10 মানে কি 10? হ্যাঁ, আমরা অ্যামিনো অ্যাসিডের পরিমাণ জানি কটা থাকে? 20টা। 20 অর্ধেক করো 10। 10 দ্বারা আমরা মনে রাখবো অ্যামিনো অ্যাসিড কি। ই ফর থাইরক্সিন, ই ফর এপিনেফ্রিন, এন ফর নন এপিনেফ্রিন। তাহলে এই তিনটে 10, এই 10 হচ্ছে অ্যামিনো অ্যাসিড দ্বারা তৈরি, অর্থাৎ সিঙ্গেল টাইপ অফ অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। এই থাইরক্সিন কি, যেহেতু আয়োডিন প্রেজেন্ট থাকে এর মধ্যে, সেই জন্য একে আমরা আয়োডোথাইরক্সিনও বলে থাকি। ঠিক আছে, এরপর হচ্ছে প্রোটিন। এবার প্রশ্ন যে স্যার প্রোটিনের কি কি উদাহরণ? প্রোটিনের উদাহরণ আমরা গোটা চ্যাপ্টারে যা দেখবো, যেটা অ্যামিনো অ্যাসিড এবং লিপিডের মধ্যে নেই, প্রত্যেকটাই কিন্তু প্রোটিন। অর্থাৎ মেজরিটি পড়বে কিসের? প্রোটিন। তাহলে আমরা যদি এটা আর এটা মুখস্থ করি, তাহলে এটা মুখস্থ করার কি প্রয়োজন আছে? একদমই নেই। এবার লিপিডের উদাহরণ দেখো, লিপিডের জন্য আমরা মনে রাখি কি দ্বারা? কার্পেট। C4 হলো কর্টিসল। কর্টিসল কিসের উদাহরণ? গ্লুকোকর্টিকয়েড, যারা জানো অলরেডি জানো। A ফর অ্যালডোস্টেরন। স্যার এগুলো তো কিছুই জানি না। অবশ্যই জানতে পারছো না এখন, ঠিক আছে, চ্যাপ্টার যখন কমপ্লিট হবে সবকিছু জানতে পারবে। আর ফর আমরা বলে থাকি সেক্স হরমোন। P ফর প্রোজেস্টেরন। অনেক হরমোনের নাম তোমরা কিন্তু জানো। E ফর হলো ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন মহিলাদের দেহ থেকে খরিত হয় জেনারেলি। T ফর হলো টেস্টোস্টেরন। সুতরাং এগুলো হলো প্রত্যেকটা লিপিডধর্মী হরমোন। স্যার এই হরমোনগুলোকে তো আমরা আলাদাও পড়েছি, এদের অপর নাম তো স্যার স্টেরয়েড হরমোন। একদমই তাই, এই লিপিডধর্মী হরমোনগুলো হচ্ছে স্টেরয়েড ধর্মীয় জেনারেলি হরমোন। বাকি যা পড়ে আছে, কথার জন্য বলছি আমি, পিটুইটারি গ্রন্থির যত হরমোন পড়ে আছে, হাইপোথ্যালামাসের যত হরমোন পড়ে আছে, যত হরমোন এখান থেকে খরিত হয়ে থাকে, যত হরমোন পড়ে আছে থাইমাসের, যত হরমোন পড়ে আছে অ্যাড্রিনাল, প্যানক্রিয়াসের, এই প্রত্যেকটাই কিন্তু কিসের উদাহরণ? সব প্রোটিন ধর্মী হরমোনের উদাহরণ। স্যার এত কিছু বললেন, এবার স্যার হরমোনকে আবিষ্কার করছে সেটা বললেন না। হরমোন আবিষ্কার করছে স্টার্লিং।
এবং ও প্রথম যে হরমোনটা আবিষ্কার করেছে তার নাম হলো সিক্রেটিন। সিক্রেটিন হলো প্রথম আবিষ্কৃত হরমোন এবং যে আবিষ্কার করেছে তার নাম হলো স্টার্লিং। ওই আবিষ্কার করেছিল। স্যার প্রশ্ন যে স্যার এই এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে বললেন, এখানে অনেক বিজ্ঞানীর নাম আমরা অন্য লেকচারে শুনেছি, আপনি বলবেন না? দেখো, যে জিনিসগুলো খুব বেশি প্রয়োজন নেই সেগুলো নিয়ে বেশি ফোকাস না করাই ভালো। নিটের জন্য যতটা পয়েন্ট টু পয়েন্ট জানতে হবে ততটুকু জানলেই হবে। এই যে আজকে তোমাদেরকে এতটা পড়ালাম, এটা কিন্তু একদম মূল জিনিস যেটা নিটের জন্য আমাদেরকে জানতেই হবে। এই জিনিসটা কেন জানলাম? এই জিনিসটা জানলাম যে হরমোন কিভাবে কাজ করে, কি দ্বারা গঠিত, জানলে তবেই জানতে পারি যে কি ধরনের কাজ করে। ধরো কোনো একটা স্টুডেন্ট আছে, কে নিটের প্রিপারেশন নেবে না কে নেবে, সেটা কিসের ভিত্তিতে হয়? তার রেজাল্ট, তার কত ডেডিকেশন, তার ভিত্তিতে হয়। ঠিক একইভাবে হরমোন কিভাবে কাজ করবে, সে কি দ্বারা গঠিত, তার কিরকম কি ফাংশন হতে পারে, সেটা তার যে গঠন বৈশিষ্ট্য সেটা থেকে ক্লিয়ার হবে। সুতরাং আজকে যেটা আমরা জানলাম, এটা দিয়ে আমরা কি বুঝতে পারবো? হরমোনের ফাংশন। চলো হরমোনের ফাংশন বা হরমোন কিভাবে ফাংশন করে সেটা একটুখানি ব্রড ক্যাটাগরিতে জাস্ট বুঝে নেওয়ার চেষ্টা করি। ছোট করেই বুঝবো, খুব একটা বড় কিছু ক্লাস হবে না। দেখো, হরমোন জেনারেলি দু ধরনের নেচার দেখায়। একটা হলো ওয়াটার সলিউবল আর একটা হলো লিপিড সলিউবল। স্যার ওয়াটার সলিউবল লিপিড সলিউবল মানে আপনি কি বলতে চাইছেন ওখানে গুলে যায়? একদমই তাই। ওয়াটার সলিউবল মানে যারা জলে গুলে যায়, লিপিড সলিউবল যারা লিপিডের মধ্যে গুলে যায়। ধরো কিছু কিছু এমন ছেলে থাকে দেখবে যারা সবার সঙ্গে মিশে যেতে পারে, যারা সবার সঙ্গে মিশে যেতে পারে। কিছু ছেলে থাকে যারা একটা ইন্ট্রোভার্ট টাইপ হয়ে থাকে, তারা সবার সঙ্গে মিশতে পারে না। তাদের আবার কিন্তু মেশার কিন্তু প্রবণতা কাদের সঙ্গে? ওদের মতো যারা স্টুডেন্ট থাকে তাদের সঙ্গে। তো সেই ধরনেরই ওয়াটার সলিউবল মানে কি, এ সবার সঙ্গে মিশতে পারবে না, শুধুমাত্র যারা ওয়াটার ভালোবাসে বা ওর মতোই তাদের সঙ্গে ও মিশবে। লিপিড একই রকম, যে শুধুমাত্র লিপিডকে ভালোবাসে বা লিপিডের মতো নেচার তাদের সঙ্গে ও কিন্তু ভালোবাসে। এবার লিপিড সলিউবল হরমোনের সংখ্যা কিন্তু খুব কম। জেনারেলি স্টেরয়েড ধর্মীয় যে হরমোনগুলো পড়েছি আমরা, তারা হচ্ছে সম্পূর্ণ লিপিড ধর্মীয় হরমোন। সেই সঙ্গে আমরা পাই থাইরক্সিন বা T4। এটা হচ্ছে লিপিড ধর্মীয় হরমোনের নেচার দেখায়। ঠিক আছে, বাকি যা পড়ে আছে তার মানে কি পড়ে আছে? অ্যামিনো অ্যাসিড ধর্মীয় হরমোন এবং প্রোটিন ধর্মীয় হরমোন বা প্রোটিনের যে মডিফিকেশন হরমোন আছে, গ্লাইকোপ্রোটিন, এই ধরনের জিনিসগুলো কার মধ্যে পড়ে? ওয়াটার সলিউবল। স্যার এই জিনিসটা বুঝে আমাদের কি লাভ? দেখো, আমি এটা একটা সেল মেমব্রেন আছে, তোমরা সেল মেমব্রেন পড়েছো যে বাইলেয়ার সেল, বাইলিপিড সেল মেমব্রেন হয়ে থাকে। এখানে ধরো লিপিড আছে সেল মেমব্রেনের মধ্যে, লিপিড আছে, এটা ধরো একটা সেল। এই চারপাশে লিপিড, চারপাশে সেল মেমব্রেন আছে, যার মধ্যে মেইনলি কি আছে? লিপিড। প্রোটিনও আছে অবশ্যই। এবার প্রোটিনটা আছে ভিতরে লেয়ারে। এটাই আমি বলছিলাম, ক্যামেরা অফ হয়ে গেছিল, সে কারণে আবার রিপিট করে দিচ্ছি আমি। তো স্টেরয়েড ধর্মী যারা হরমোন, তারা এখানে আসার পর কি হয়? সেলের মধ্যে ডাইরেক্ট এন্ট্রি পেয়ে যাবে, কারণ এর চারপাশে ওর নিজের ভাইয়ের মতোই লিপিডটা কিন্তু প্রেজেন্ট আছে। এবার ও যখন এখানে প্রেজেন্ট পেয়ে যাবে, তখন এর ভিতরে আছে একটা বিশেষ রিসেপ্টর। যেহেতু সেলের ভিতরে, তাই একে বলবো আমরা ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। কি বলবো? সেলের ভিতরে, তাই একে বলবো ইন্ট্রাসেলুলার রিসেপ্টর। তাহলে স্যার এর নাম ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, মানে এমন কিছু রিসেপ্টর আছে যেগুলো সেলের বাইরে অবস্থান করে? অবশ্যই। ধরো এখানে একটা সেল আঁকলাম, এই সেলের বাইরেও কিন্তু বিশেষ কিছু রিসেপ্টর আছে যাদেরকে আমরা কি বলবো? মেমব্রেন রিসেপ্টর। কি বলবো? মেমব্রেন রিসেপ্টর। স্যার এটা মেমব্রেন রিসেপ্টর কারণে মেমব্রেনের উপর অবস্থান করে বলে? একদম, তোমরা যা ভাবছো একদম সঠিকই ভাবছো। এবার এই যে হরমোনটা, ও তো ডাইরেক্টলি লিপিড নিজের ভাই আছে ঢুকিয়ে দিল, ঢুকে যাওয়ার পর ও এসে কোথায় বসবে? রিসেপ্টর। এই রিসেপ্টরে বসার ফলে ও নিজের সঙ্গে কিন্তু এই রিসেপ্টর একটা কমপ্লেক্স তৈরি করবে। এবার এটা হরমোন আর এটা হলো রিসেপ্টর, তাহলে এই টোটাল জিনিসটাকে আমরা কি বলবো? হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। কমপ্লেক্স মানে কি? একটা জটিল জিনিস।